আমার কাছে আসবেন না। দেখুন, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে কিছু করবেন না। আপনারা হয়তো বুঝতে পারছেন না উপরোক্ত কথাগুলো কে বলল আর কেনই বা সে এইসব কথা বলল। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। কলেজের সবচেয়ে মেধাবী এবং ট্যালেন্টফুল ছাত্র ছিল শাকিল। ছেলেটা নেশা করা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সিগারেটও টান দিয়ে দেখেনি সে। দিনের বেশি সময় ছেলেটা বই নিয়েই ব্যস্ত থাকতো। কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে অন্য দৃষ্টিতেও তাকায়নি সে। বাবার অনেক টাকা থাকা সত্ত্বেও কোনোদিন কারোর সাথে কখনো টাকার অহংকার করেনি। এক কথায় বলতে গেলে কলেজের সবচেয়ে শান্ত এবং ভদ্র ছেলে ছিল শাকিল। ওই যে দূরের মেয়েকে দেখছেন, ওর নাম বৃষ্টি। কলেজের প্রায় সব ছেলের ক্রাশ। আজ পর্যন্ত অনেকগুলো প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু সেইগুলো কখনো অ্যাকসেপ্ট করেনি সে। একদিন টিফিনের সময় সবাই যখন খেলাধুলা করছিল, শাকিল তখন ক্যাম্পাসের বটগাছের নিচে বসে বই পড়ছিল। এমন সময় বৃষ্টি এসে শাকিলের পাশে বসলো। শাকিল একবার বৃষ্টির দিকে তাকিয়ে আবার পড়া শুরু করলো। কিছু সময় দুইজন নীরব থাকার পর বৃষ্টি বলল, তুমি কলেজের সবচেয়ে ট্যালেন্টফুল ছাত্র, তাই না? ট্যালেন্টফুল ছাত্র কিনা জানি না, তবে ভালো করার চেষ্টা করি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়েটার কথা শুনে ছেলেটা মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ পর্যন্ত কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায়নি, এই মেয়েটাই প্রথম যে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে। এই যে কি দেখছো, ফ্রেন্ডস? হ্যাঁ, অবশ্যই। তারপর থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। প্রথমে আপনি আপনি থেকে শুরু করে তারপর তুমি, তারপরে তুইতে চলে এসেছে। দুজনে একে অপরকে ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। একে অপরের সঙ্গে দুষ্টুমি করা, একে অপরকে শাসন করাই ছিল তাদের বন্ধুত্ব। এমনভাবেই চলতে থাকে। চলতে চলতে কখন যে শাকিল মেয়েটাকে ভালোবেসে ফেলে নিজেও জানে না, কিন্তু কখনো নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারেনি, সাহসী পায় না। একদিন ভাবে আজ বৃষ্টিকে তার মনের কথা বলে দিবে। দুজনে সেই বট গাছের নিচে বসে আছে। কিছু সময় নিস্তব্ধ থাকার পর শাকিল বলল, বৃষ্টি, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তেও চলতে পারি না। যেখানেই যাই সেখানেই শুধু তোমাকেই। কথাটা শেষ হওয়ার আগেই শাকিলের গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো বৃষ্টি। শাকিল গালে হাত দিয়ে বসে আছে আর ভাবতেছে, আমি আসলেই কাউকে ভালোবাসার যোগ্য না। আমার মতো একটা ছেলেকে কেই বা ভালোবাসবে। এমন সময় বৃষ্টি বলল, এই কথাটা বলতে এত দেরি করলে কেন? আমিও তোমাকে ভালোবাসি। সেই প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছিল। একটা কিস দাও তো। এই না, আমার লজ্জা করে। শাকিল বৃষ্টির কপালে একটা চুমু দিয়ে বৃষ্টিকে তার বুকে জড়িয়ে নিল। এভাবেই পেরিয়ে যেতে থাকলো তাদের সময়। এগোতে থাকলো দিনের পর দিন। শাকিল বৃষ্টিকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু বৃষ্টি কখনো শাকিলকে ভালোবাসতো না, ভালোবাসতো তার টাকাকে। বৃষ্টি প্রতিনিয়ত শাকিলের থেকে টাকা নিত আর শাকিল সেগুলো বিনা প্রশ্নে বৃষ্টিকে দিত। একদিন শাকিল চোখে মোটা ফ্রেমের চশমা পরে কাঁধে ব্যাগ নিয়ে কলেজের পথে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর শাকিল যা দেখলো তা দেখার মতো অবস্থা শাকিলের ছিল না। কিছু দূর যাওয়ার পর দেখে বৃষ্টি একটা ছেলের বুকে মাথা রেখে রিকশায় বসে কথা বলতে বলতে চলে যাচ্ছে। শাকিলের পৃথিবীটা পুরো এলোমেলো হয়ে গেল। শাকিলের মনে হচ্ছে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। শত কষ্টের মাঝেও শাকিল কলেজে চলে আসলো। কলেজে আসতেই বৃষ্টি তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে? কোন ছেলেটা? ওই যে একটু আগে তোমার সাথে রিকশায় আসলো। ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে প্রেমিক। তাহলে আমি কে? তুমি কি করে ভাবলে তোমার মতো একটা খ্যাত ছেলেকে ভালোবাসবো আমি? তোমাকে আমার প্রয়োজন ছিল, তাই তোমাকে ব্যবহার করেছি। আর কখনো আমার সামনে আসবে না। কথাটা বলেই বৃষ্টি সেখান থেকে চলে গেল আর শাকিল বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল। শাকিলের আর ক্লাস করতে ইচ্ছা করছিল না, তাই শাকিল সেখান থেকে বাসায় চলে আসলো। সেদিনের পর থেকে সম্পূর্ণ বদলে যায় শাকিল। যে ছেলেটা মেয়েদের দিকে ফিরেও তাকাতো না, আজ সে ছেলেটা মেয়েদেরকে বিরক্ত করে। যে ছেলেটা একটা সিগারেটও টান দিয়ে দেখেনি কখনো, আজ সেই ছেলেটা বিভিন্ন নেশায় মগ্ন থাকে। যে ছেলেটা সন্ধ্যার পর থেকে বেরি হতো না, আজ সেই ছেলেটা অনেক রাত করে বাসায় ফেরে। প্রতিদিনের মতো আজ রাতেও নেশা করে বাসায় ফিরতেছে, তবে আজ নেশাটা একটু বেশি হয়ে গিয়েছে। বাসায় আব্বু আম্মু বোন কেউই নেই। সকলেই শাকিলের আব্বুর এক বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে গিয়েছে, তাই আজ একটু বেশি রাত করে বাসায় ফিরতেছে। প্রচুর নেশার জন্য
একে বেঁকে গাড়ি চালাইতেছে। রাতে রাস্তায় এমনিতেই গাড়ি থাকে না, তাই কোনো সমস্যা হচ্ছে না। একটু দূরে তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা একটু সামনে যেতেই মেয়েটা গাড়ি থামানোর জন্য হাত দিয়ে ইশারা দিল। ছেলেটা গাড়িটা দাঁড় করালো। ভাইয়া, আমাকে একটু লিফট দিবেন প্লিজ? অনেক বিপদে পড়েছি, রাস্তায় একটা গাড়িও পাচ্ছি না। উঠুন। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা গাড়িতে উঠে বসলো। শাকিল আবার গাড়ি চালাতে শুরু করলো। মেয়েটাকে দেখে শাকিল রাগে জ্বলে পড়ে যাচ্ছে। সেদিনের পর থেকে আর কোনো মেয়েকে সহ্য করতে পারে না সে। সেদিন শাকিলের নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই কি করতে কি করেছে সে নিজেও জানে না। ছেলেটা হাইওয়ে পেরিয়ে একটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাসা তো উল্টো দিকে। আপনি গাড়ি দাঁড় করান, আমি নেমে যাব। শাকিল গাড়ি থেকে পিস্তলটা বের করে মেয়েটার দিকে ধরে বলল, চুপ করে বস, বেশি কথা বললে পিস্তল দিয়ে মাথা ফুটো করে দেব। প্লিজ আমাকে যেতে দিন বাসায়। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। আবার কথা বলে। শাকিল গাড়িটা জঙ্গলের ভিতর একটা পোড়া বাড়িতে নিয়ে দাঁড় করালো। ছেলেটার এমন আচরণ দেখে ভয়ে মেয়েটার গলা শুকিয়ে গেল। ছেলেটা নেমে পিস্তলটা মেয়েটার দিকে ধরে বলল, নাম গাড়ি থেকে। আমার কাছে আসবেন না। দেখুন, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে কিছু করবেন না। এখানে চেঁচিয়ে লাভ নেই, এখানে কেউ তোর চিৎকার শুনতে পাবে না। মেয়েটা গাড়ি থেকে নামলো। শাকিল মেয়েটাকে নিয়ে পোড়া বাড়ির ভিতরে ঢুকে মেয়েটাকে ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা যত মেয়েটার কাছে এগোতে যাচ্ছে মেয়েটা তত দূরে সরে যাচ্ছে। একসময় মেয়েটার দেয়ালের সাথে পিঠ থেকে গেল। মেয়েটা চিৎকার করে কাঁদছে, তবুও তার কান্না কেউ শুনতে পাচ্ছে না। ছেলেটা মেয়েটার একদম কাছে চলে আসলো। মেয়েটা জানে এখন আর তার বাঁচার কোনো পথ নেই। মেয়েটা দুই চোখ বন্ধ করে নীরবে দু চোখের অশ্রু ফেলছে। ছেলেটা মেয়েটার সামনে এসে মেয়েটার ওড়না ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তারপর ছেলেটা মেয়েটাকে ধর্ষণ করলো। মেয়েটা চিৎকার করে কাঁদছে, কিন্তু তার আর্তনাদ শোনার মতো এখানে কেউ নেই, কারণ এই জঙ্গলে আশেপাশে কেউ থাকে না। এখানে শুধু থাকে বন্য পশু পাখি, যারা কখনো মানুষের ডাকে সাড়া দিতে পারে না। ছেলেটা ধর্ষণ করার পর মেয়েটার জামা কাপড় মেয়েটার দিকে ছুঁড়ে মারলো। মেয়েটা কাপড় জড়িয়ে ধরে আরও উচ্চ জোরে কাঁদা শুরু করে দিল। ছেলেটা করুণ সুরে বলল, কাপড়টা পরে নে। দেখ, কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। চুপ করে কাপড়টা পরে নিয়ে আমার পিছন পিছন আয়। মেয়েটা কাপড় চোপড় নিয়ে ছেলেটার সাথে পোড়াবাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে বসলো। ছেলেটা গাড়ি স্টার্ট করে জঙ্গলের রাস্তা পেরিয়ে আবার হাইওয়েতে উঠলো। মেয়েটা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আর নীরবে দুই চোখের অশ্রু ফেলছে। মেয়েটার শুধু বারবার মনে হচ্ছে চলন্ত গাড়ি থেকে নেমে আত্মহত্যা করতে, কিন্তু নিজের পরিবারের সবার মুখটা চোখের সামনে ভেসে ওঠার কারণে তাও পারতেছে না। কিছু দূর যাওয়ার পর একটু দূরে হাইওয়ে পুলিশ সব গাড়ি চেক করতেছে। শাকিল গাড়ি থেকে অজ্ঞান করার ওষুধটা বের করে সেই ওষুধটা রোমালে মিশিয়ে মেয়েটার মুখের সামনে ধরলো। মেয়েটার মুখের সামনে ধরতেই মেয়েটা নিমিষেই অজ্ঞান হয়ে গেল। এমন সময় হাইওয়ে পুলিশ গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিল। শাকিল গাড়িটা দাঁড় করাতেই হাইওয়ে পুলিশ বলল, কোথায় যাচ্ছেন? স্যার বাসায়। আপনার বাসা কোথায়? স্যার সামনেই। এই মেয়েটাকে? স্যার আমার বউ। উনি এইভাবে শুয়েছেন কেন? অনেক পথ জার্নি করে এসেছে তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, যান। তবে এরকম বেশি রাত করে রাস্তায় বেরোবেন না, কেমন? আচ্ছা। শাকিল আবার চালাতে শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর গাড়িটা শাকিলের বাসার সামনে এসে দাঁড় করালো। মেয়েটা এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। শাকিল মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। রুমের সামনে এসে চাবি দিয়ে রুমের দরজা খুলে মেয়েটাকে খাটের উপরে শুইয়ে বারান্দার কাছে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া উঠছে আর নিজের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে বাষ্প করে উড়িয়ে দিচ্ছে। একটা সিগারেট শেষ হওয়ার পর আর একটা, এরকম মোট 5টা সিগারেট শেষ করলো। তারপর বারান্দা থেকে মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে এসে দেখলো মেয়েটা এখনও অজ্ঞান হয়ে আছে। শাকিল টেবিলের উপর থেকে গ্লাসের পানি ঢেলে মেয়েটার মুখে ছিটিয়ে দিল। মেয়েটার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরতেই মেয়েটা বলল, আমি এখানে কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সাথে আর কিছু করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন।
ওই চুপ একদম, কাঁদবি না বলছি। আমাকে বাসায় যেতে দিন। বল কোথায় তোর বাসা, আমি পৌঁছে দেব। না, আপনাকে পৌঁছে দিতে হবে না, আপনি শুধু আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। মেয়েটা ওর বাসার ঠিকানা বলল। শাকিল মেয়েটাকে নিয়ে গাড়ির সামনে গিয়ে বসলো। গাড়ি তার নিজের গতিতে চলতেছে। মেয়েটা শুধু নীরব হয়ে বাইরে তাকিয়ে আছে। তার প্রচুর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে, কিন্তু পারতেছে না। দেখতে দেখতে মেয়েটার বাসা চলে আসলো। মেয়েটাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে শাকিল বাসায় চলে আসলো। মেয়েটা বাসায় ঢুকতেই বাবা এসে তার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলে? মেয়েটা চুপ করে আছে। কি হলো, কথা বলতিস না কেন? বাসায় আসতে এত রাত হলো কেন? আসলে আব্বু নীলার পার্টিটা একটু বেশি সময় ধরে হয়েছে। এরপর থেকে আর কখনো রাতে কোথাও যাবি না, যা রুমে যা। মেয়েটা রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। রুমটা সাউন্ড প্রুফ, তাই ভেতরের কান্নার আওয়াজ বাইরে আসছে না। এমন সময় কারো দরজার আঘাত করার আওয়াজ শোনা গেল। দরজায় আঘাত করার শব্দ শুনে মেয়েটা চমকে উঠল। দ্বিতীয়বার দরজায় আঘাত করতেই মেয়েটা নিজের 2 চোখের অশ্রু মুছে নিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই সামনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মেয়েটা আবার তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। কি রে লামিয়া, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আব্বু বকা দিয়েছে দেখে কাঁদছিস, তাই না? কাঁদিস না, তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, তোর ভালোর জন্য এসব কথা বলেছে। আর শোন, এরপর থেকে আর এত রাত করবি না। ঘরের মেয়ে এত রাত করে বাইরে থাকলে লোকে কি বলবে? আর কাঁদিস না, তুই খুব ক্লান্ত, আমি চলে যাচ্ছি। তুই রুমের দরজা আটকে ঘুমিয়ে পড়, কেমন? কথাটা বলেই লামিয়ার মা রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া রুমের দরজাটা আটকে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। চোখটা বন্ধ করতেই চোখের সামনে সেই ধর্ষণের দৃশ্য এইগুলোই ভেসে উঠেছে। কিছুতেই ঘুমাতে পারতেছে না লামিয়া। অন্যদিকে শাকিল বাসার ছাদে একা একা বসে সিগারেটের ধোঁয়া বাষ্প করে ওড়াচ্ছে, আর ওই দূর আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে ভাবতেছে, আজ আমার নেশার জন্য একটা নিরীহ মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। অন্য একটা মেয়ের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করা কি ঠিক হলো? একদম নয়। জানি না মেয়েটা আমাকে কখনো কোন অবস্থায় ক্ষমা করবে কিনা, তবুও মেয়েটার জীবন এভাবে শেষ হতে দেব না। মেয়েটা ধর্ষিতা জেনে কোনো ছেলেই তাকে বিবাহ করতে রাজি হবে না, তার জীবনটা শেষ হয়ে যাবে। এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে মেয়েটাকে বিয়ে করে নতুন করে ঘর বাঁধবো মেয়েটার সাথে। আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আর কখনো কোনো নেশা করব না। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ছাদের উপরেই ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আজ কলেজে আসতে ইচ্ছে করছিল না, নিজের অনিচ্ছা সত্ত্বেও কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড রাফি এখনও কলেজে আসেনি। রাফি আমার বেস্ট ফ্রেন্ড, রাফির সব কথা আমার সাথে, আর আমার সব কথাই রাফির সাথে শেয়ার করি। কলেজে এসে রাফিকে একটা ফোন করলাম। হ্যালো। কি রে, কই তুই? বাসায়? আজ কলেজে আসবি না? না রে দোস্ত। কলেজে আয় প্লিজ, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা, ফোনে বল। ফোনে বলা যাবে না, তুই আসলে বলবো। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। কলেজ ক্যাম্পাসে বসে কিছু সময় অপেক্ষা করার পর রাফি কলেজে চলে আসলো। রাফি কলেজে আসতেই আমি রাফিকে ডাক দিলাম, রাফি এদিকে আয়। কি যেন জরুরি কথা বলবি বলছিলি? বলছি, বস এখানে। রাফি আমার পাশে বসলো। দোস্ত, কাল রাতে অনেক বড় একটা অপরাধ করে ফেলছি রে। কি অপরাধ? কাল রাতে আমি রাফিকে সব কথা খুলে বললাম। কথাগুলো শোনার পর রাফি সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। কিছু সময় দুজন নীরব থাকার পর রাফি বলল, সি, তুই আমার বন্ধু হয়ে এসব করতে পারলি? সরি দোস্ত, কাল রাতে নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল যে কি করতে কি করে ফেলেছি বুঝতেই পারিনি। মেয়েটা কি চিনিস তুই? না রে, শুধুমাত্র ওর বাসার ঠিকানাটা জানি। মেয়েটা ধর্ষিতা জেনে ওকে তো আর কেউ বিয়ে করবে না। তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ হয়ে যাবে। না, এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে বিয়ে করব মেয়েটাকে। তাহলে তো অনেক ভালো হবে। আচ্ছা চল বাসায় যাই, আজ আর ক্লাস করব না। তারপর আমি আর রাফি কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রাফিদের বাসার সামনে নেমে গেল, আর আমি
আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে এসে বসে আছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু আমার রুমে এসে বলল, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। আম্মু শোনো। কি কিছু বলবি? হুম। কি বলবি বল। আম্মু, তোমরা না আমার বিয়ের কথা বলছিলে না? তো আমি বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকেই বিয়ে করতে চাই। তাই নাকি? কে সে? নাম কি? কোথায় থাকে? নাম তো জানি না, তবে বাসার ঠিকানাটা জানি। আচ্ছা, তুই খেতে আয়, আমি তোর আব্বুকে বলে দেখি। তারপর আম্মু আমার রুম থেকে চলে গেল। কিছু সময় পর আমিও খেতে চলে আসলাম। এসে দেখি সবাই খেতে বসে গিয়েছে। আমি টেবিলে গিয়ে বসতেই আম্মু আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। খাওয়ার সময় আম্মুকে চোখ দিয়ে ইশারা দিলাম কথাটা আব্বুকে বলার জন্য। কিছু সময় পর আম্মু বলল, যদি রাগ না করো তবে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তোমার ছেলের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ও তাকেই বিয়ে করতে চায়। তাই নাকি ভাইয়া? নাম কি তার? কোথায় থাকে? চুপ করো। ওর জন্য আমি আমার বন্ধুর মেয়েকে পছন্দ করে রেখেছি। আমার পছন্দ করা পাত্রীকেই ওকে বিয়ে করতে হবে। কিন্তু আব্বু। কিন্তু নয়, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি আমার কথা ফিরিয়ে নিতে পারবো না। আমার পছন্দ করা পাত্রীকেই তোমাকে বিয়ে করতে হবে, ব্যাস। আমার জন্য মেয়েটার জীবন কি এভাবে শেষ হয়ে যাবে? আমার এই পাপটা কি সারা জীবন এভাবে আমাকে কুড়ে কুড়ে খাবে? সারা জীবন কি মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকব? আজ যদি মেয়েটাকে আমি বিয়ে না করতে পারি, তাহলে তো আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। রাগের বশে প্লেটটা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা ধরিয়ে খুব দ্রুততার সাথে টানতে শুরু করলাম। নিজের শরীরের ভিতর থাকা কষ্টগুলোকে পুড়িয়ে ফেলছি, আর সিগারেটের ধোঁয়ার সাথে সেগুলো বাষ্প করে উড়িয়ে দিচ্ছি। হঠাৎ আম্মু আমার রুমে চলে আসলো। এসেই আমার গালে একটা বসিয়ে দিল। আমি মাথা নিচু করে বসে আছি। তুই আবার সিগারেট খাচ্ছিস? কতদিন না বলেছি এইসব কিছু খাবি না। একটা মেয়ের জন্য কেন নিজের জীবন এভাবে শেষ করছিস? তোর আব্বুকে তো চিনিসই, উনি একবার যা বলে তাই করে। তুই তোর আব্বুর পছন্দ করা মেয়েকে বিয়ে কর, তোর আব্বু কখনো তোর খারাপ চাইবে না। উফ আম্মু, তুমি আমার রুম থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। যাচ্ছি, তবে কথাটা ভেবে দেখিস। আম্মু রুম থেকে চলে গেল। আমার খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। চোখটা বন্ধ করলেই সেই মেয়েটার অসহায় মুখটা ভেসে উঠছে। আজ সারাদিনে লামিয়া একবারও বাসা থেকে বের হয়নি। কীভাবেই বা বের হবে সে? তার এই ধর্ষিতা মুখ কাকে দেখাবে? কেউ বা তার অসহায়তাটা বুঝবে? সে যে এখন ধর্ষিতা, ধর্ষিতাকে সমাজের কেউই পছন্দ করে না। আমরা সবাই তাদের ঘৃণা করি। একজন মেয়ে কি কখনো নিজের ইচ্ছে ধর্ষিতা হয়? কখনোই নয়। একজন নিরীহ মেয়েকে ধর্ষণটা কিন্তু আমরা সমাজের মানুষরাই করে থাকি, অথচ আমরাই তাদের খারাপ দৃষ্টিতে দেখি। কালকে রাতের পর থেকে লামিয়া সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছে। লামিয়া আর কারোর সাথে তেমন কথা বলে না। তার জীবন থেকে যেন হাসি মুখটাই সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। দিনের বেশি সময় সে রুমের ভিতরেই নিস্তব্ধ হয়ে বসে থাকে। একদিন লামিয়া তার রুমে বসে আছে, এমন সময় লামিয়ার বাবা তার রুমে এসে বসলো। লামিয়া, তোকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। কি কথা আব্বু, বলো। আমি তোর বিয়ের জন্য পাত্র ঠিক করেছি। বিয়ের কথা শুনেই লামিয়ার শরীরটা কেঁপে উঠল। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কিন্তু আব্বু, আমি তো এখন বিয়ে করব না। কেন? আমি আরও পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই পড়াশোনা করবি কর, তোকে বাধা দিচ্ছে কে? ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা তোকে বিয়ের পরও পড়াবে। কিন্তু আব্বু, তবুও আমি এখন বিয়ে করব না। কিন্তু কেন? আমি এখন বিয়ে করতে চাই না। মেয়েটা কিভাবেই বা তার বাবাকে বোঝাবে যে সে ধর্ষিতা? তাই সে বিয়েটা করতে রাজি হচ্ছে না। আমি ওদেরকে কথা দিয়েছি, ওরা কালকে তোকে দেখতে আসবে। এর মাঝে কোনো ঝামেলা হোক তা কিন্তু আমি চাই না, কথাটা মনে থাকে যেন। কথাটা বলেই লামিয়ার বাবা রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া থ হয়ে বসে পড়ল। দেখতে দেখতে তার দু চোখে পানি চলে এসেছে। তার এই জীবন আর সহ্য হইতেছে না। মনে হচ্ছে এই স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা একটা দেশে চলে যেতে।
যেখানে কোনো যৌন ক্ষুধা থাকবে না, থাকবে না এদের মতো মানুষরূপী পশুরা যারা মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়ে তাদের এই দেহটাকে ভোগ করার জন্য। লামিয়া উচ্চস্বরে কাঁদছে, কিন্তু কেউ তার কান্না শুনতে পারছে না। সবাই শুধু মানুষের বাহিরটাই দেখে, কিন্তু কেউ কখনো কোনো মানুষের ভেতরটা দেখে না। আজ নিজের অনিচ্ছা সত্ত্বেও শাকিল তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। আজ শাকিলের মুখে একটুও হাসি নেই। হাসি থাকবেই বা কী করে? সে যে এখন ধর্ষক। একটা মেয়ের জীবন সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে সে। চোখের সামনে শুধু সেই মেয়েটার মুখটাই ভেসে উঠছে। ইচ্ছে করছে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে ওই মেয়েটার কাছে ছুটে যেতে, কিন্তু নিজের বাবার মান সম্মানের কথা ভেবে সেটাও পারছে না। দেখতে দেখতে হঠাৎ করে গাড়িটা লামিয়াদের বাসার সামনে দাঁড় করালো। শাকিল তো পুরোই টাসকি খেয়ে গেল। আব্বু গাড়িটা এখানে দাঁড় করালো কেন? তবে কি লামিয়া আব্বুকে সব কথা বলে দিয়েছে? আল্লাহ বাঁচাও আমারে, জানি না এখন আমার কি হয়। আমি আব্বুকে বললাম, আব্বু গাড়িটা এখানে দাঁড় করালে কেন? এটাই তো আমার বন্ধুর বাসা। লামিয়ার ছোট বোনের সাথে আমার বিয়ে নাকি? যদি তাই হয় তবে তো আমি পুরাই বাস খেয়ে যাব। কি রে ভাইয়া, তুই কি গাড়ি থেকে নামবি না নাকি? নামছি তো। তারপর গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকলাম। আমাদের সকলকে একটা রুমে বসতে দিয়ে সকলকে খাওয়ার জন্য শরবত দেওয়া হলো। আমি শরবতটা মুখে দেব এমন সময় মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বউকে নিয়ে আসা হলো। লামিয়া কই? লামিয়াকে তো দেখতেছি না। লামিয়ার কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। জানি না মেয়েটা কখনো আমাকে ক্ষমা করবে কিনা। সকলের কথায় মেয়েটার মাথার ঘোমটাটা খুলে দেওয়া হলো। ঘোমটাটা খুলতেই আমি থ হয়ে গেলাম। মেয়েটাকে দেখেই বড় একটা ঝাটকা খেলাম। আমার হাত থেকে শরবতের গ্লাসটা নিচে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আরে এইটা আমি কি দেখছি? এইটা তো লামিয়া। তার মানে লামিয়ার সাথে আমার বিয়ের কথা চলছিল। যাক, একদিক থেকে ভালোই হবে, আমি নিজের পাপের প্রায়শ্চিত্তটা করার একটা সুযোগ পেয়ে গেলাম। লামিয়ার দিকে লক্ষ্য করলাম। আমাকে দেখে লামিয়া রাগে লাল হয়ে গেল। মনে হচ্ছে যেন আমাকে কাছে পেলে সম্পূর্ণ চিবিয়ে খেয়ে ফেলতো। আমি বললাম, আমরা কি একটু 5টা মিনিট আলাদা কথা বলতে পারি? পারবে না কেন? তোমরা দুজন দুজনকে ভালো করে চিনে নাও। আপনি একটু ছাদে আসবেন? আমি বাসার ছাদে চলে গেলাম। ছাদে কিছু সময় অপেক্ষার পর লামিয়া ছাদে চলে আসলো। দুজনই নীরব হয়ে দাঁড়িয়ে আছি। কিছু সময় পর লামিয়া বলল, বলুন, কি জন্য এখানে ডেকেছেন? আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। ক্ষমা তো তাকেই করা যায় যে না জেনে ভুল করে, কিন্তু আপনি, ছি। সেদিন নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল যে কি করতে কি করে ফেলেছি বুঝতেই পারিনি। আপনি একজন নারীর পবিত্র দেহটাকে অপবিত্র করেছেন। এই পাপের কখনো ক্ষমা হয় না। দেখুন, আমি তো আর অন্য কাউকে বিয়ে করছি না, আমি তো আপনাকেই বিয়ে করতেছি। আমার জীবনটা সম্পূর্ণ নষ্ট করে এখন এসেছেন করুণা করতে? না, বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আর কখনো কোনো নেশা করব না। আর তাছাড়া এখন তো আমি আপনার হবু বর। আপনাকে আমি কখনোই আমার বর হিসেবে মানে নিতে পারবো না। কিন্তু কেন? ধর্ষক কখনো কারো বর হতে পারে না। কথাটা বলেই লামিয়া ছাদ থেকে চলে গেল, আর আমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। সত্যি তো, আমি তো একজন ধর্ষক, আর ধর্ষক কখনো কারো বর হতে পারে না। জানি না লামিয়া আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা। মনে হয় হবে না। আমার সাথে তার বিয়েটা ভেঙে দেবে হয়তো। আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। রুমে এসে আমার বন্ধু রাফির কাছে যা শুনলাম তা শুনে তো আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। রাফি, এই সেই মেয়ে যাকে আমি সেদিন ধর্ষণ করেছিলাম। কি সত্যি? হুম। তাহলে তো ভালোই হলো, বিয়ের আগে বাসরটা করেই ফেলছিস। লামিয়া নিশ্চয়ই বিয়েটা ভেঙে দিয়েছে, তাই না? আরে না, লামিয়া তো তোকে বিয়ে করতে রাজি। সবাই তোদের বিয়ের জন্য দিন দেখছে। সত্যি দোস্ত? আজ আমি অনেক খুশি। লামিয়াকে নিয়ে আমি নতুন করে ঘর বাঁধবো, যেখানে আমি আর তুমি ছাড়া কেউ থাকবে না। নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য একটা সুযোগ পাবো। লামিয়াকে নিজের হাতে আংটিটা পরিয়ে দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসলাম। সামনের শুক্রবারে আমাদের বিয়েটা ঠিক করা হলো। আপনারা সকলে আমন্ত্রিত, বিয়েতে আসবেন কিন্তু। আজ আমার গায়ে হলুদ। বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িটাকে দূর থেকে দেখে চেনাই যাচ্ছে না। কোনে বাড়ি থেকে মেয়ের বোনেরা আমার জন্য হলুদ নিয়ে আসলো। ব্যাপারটা কি? মেয়ের বোনেরা হলুদ নিয়ে আসছে কেন?
নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে। দেখাই যাক না কি হয়। আমার হবু শালিকারা হলুদের বাটিটা নিয়ে আমার কাছে চলে আসলো। বউ যদি হবু হয় তাহলে শালিকারা হবু হবে না কেন? বাহ, কি বুদ্ধি আমার! এই জন্যই তো পরীক্ষায় এত কম নম্বর পাই। যাই হোক, শালিকারা আমার সামনে এসে দাঁড়ালো। তখন মেঘলা বলল, মেঘলা লামিয়ার একমাত্র ছোট বোন। দুলা ভাই, আপনার গাল দুটো দেন তো। কেন? গাল দিয়ে কি করবে? কিস করবে বুঝি? জি না, আপনার কিস খাওয়ার ইচ্ছে হয়, আপনি আপুর থেকে খায়েন। তাহলে কি করবে? এই হলুদ দিয়ে আপনার দুগালে একটু আদর করব। কি ব্যাপার, হলুদ এমন লাল দেখা যাচ্ছে কেন? কি হলো দুলা ভাই, দেব? কি আর করব, হাজার হলেও তো শালিকা বলে কথা, তার কথা কি আর ফেলতে পারি? আমার দু গাল মেঘলার দিকে এগিয়ে দিলাম। নিজের ইচ্ছা মতো সবাই আমার গালে হলুদ মেখে দিয়ে হাসতে হাসতে চলে গেল। ওরা যাওয়ার কিছু সময় পরই আমার গাল দিয়ে আগুন বেরোতে শুরু করলো। দু গাল ঝালে জ্বলে পড়ে যাচ্ছে। তার মানে হলুদের সাথে মরিচের গুঁড়া মেশানো ছিল। খাইছে আমারে। বলেই দিলাম এক দৌড়ে সোজা বাড়ির পাশের পুকুরটাতে নেমে পড়লাম। সেখানে অনেক সময় থাকার পর বাসায় এসে গোসল করলাম। বিকেলে আমার বন্ধু রাফিকে বললাম, দোস্ত, আমার একটা কাজ করতে পারবি? কি কাজ বল? 500 টাকার একটা এবং 1000 টাকার 3টা নোট হাতে দিয়ে বললাম, এই নে। কি করবে এত টাকা দিয়ে? এই টাকাগুলো বাজার থেকে ছাপিয়ে নিয়ে আয়। কেন বলতো? এত প্রশ্ন করিস কেন? যা বলছি তাই কর। রাফি টাকাগুলো ছাপাতে বাজারে চলে গেল। রাতে টাকাগুলো ছাপিয়ে নিয়ে এসে আমার হাতে দিল রাফি। তারপর রাফি আর আমি একসাথে শুয়ে পড়লাম। কিছু সময় পর আমি বললাম, রাফি, কাল একটা কাজ করবি? তোর কোন কাজটা আমি করিনি বলতো? কালকে ওরা যখন টাকা নেওয়ার জন্য গেটে আটকাইবে, তখন এই ছাপানো টাকাগুলো ওদের দিয়ে চলে আসবি। কি বলছিস ভাই? ওরা জানতে পারলে আমাকে হেভি মার দিবে। তোকে যা বলছি তাই করবি। আর এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। সেটাই তো বড় ভয়। কি বললি তুই? কই কিছু না তো। আমি আবার কি বললাম? আচ্ছা, এখন ঘুমা, কাল তাড়াতাড়ি উঠতে হবে। তারপর দুজন একসাথে ঘুমিয়ে পড়লাম। আজ আমার বিয়ে। সেই কখন থেকে ফ্রেন্ডের সাথে মাইক্রোতে বসে আছি, এখনো পর্যন্ত আমার চাচাতো খালাতো ফুফাতো বোনদের আসার কোনো নামগন্ধই নেই। আসলে মেয়ে মানুষ এইরকমই, একবার সাজতে বসলে আর উঠতেই চায় না। আমার বিয়ের জন্য একটা বাস আর একটা মাইক্রো ঠিক করা হয়েছে। ওই তো ওরা সবাই চলে এসেছে। তারপর সবাই চললাম কনে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মাইক্রোতে বেশ কিছু সময় অপেক্ষার পর আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। বাহ, বাড়িটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো। বিয়ে বাড়ির গেটেই আমাদের সকলকে আটকে দেওয়া হলো। মিষ্টি আর শরবত খাওয়ানোর পর রাফি বলল, গেটটা এখন খুলে দিলে আমরা ভেতরে যেতে পারি। না না, আগে 5000 টাকা দিন, তারপর গেট খুলে দেওয়া হবে। ওমর খোদা, এত টাকা আমরা দিতে পারবো না। 1000 টাকা দে। জি না, 1000 টাকা আমরা নেব না। তাহলে কম কত চান বলুন? ঠিক আছে, আপনারা 3000 টাকাই দেন। আচ্ছা, এই নেন 3000 টাকা। এর সাথে আপনাদের 500 টাকা বাড়িয়ে দিলাম। তারপর গেট খুলে দেওয়া হলো। সকলেই যে যার মতো করে ভেতরে ঢুকলো। আসার সময় আমি আর রাফি রাজ্যজয়ী একটি হাসি দিয়ে চলে আসলাম। আমার গালে মরিচের গুঁড়া দেওয়া। এবার দেখো কেমন লাগে। ওগুলো তো আসল টাকা না, ওগুলো ছিল বাজারে ছাপানো টাকা। রাতের বেলা দেখে বুঝতে পারিনি কি ঘোলটাই না খাওয়ালাম ওদের। যাই হোক, আমাকে নিয়ে বরের আসনে বসানো হলো। সবাই আমার সাথে যে যার মতো সেলফি তুলছে। মনে হচ্ছে মনে যেন আমি মানুষ না, আমি একটা পোষা বাঘ চিড়িয়াখানা থেকে এখানে চলে এসেছি। তাই সবাই যে যার ইচ্ছা মতো সেলফি তুলেই যাচ্ছে। এদিকে রাফি একা একা একটি টেবিলে বসে আছে আর বারবার শুধু মেঘলাকে বোকা বানানোর কথা ভাবছে আর মনে মনে হাসছে। এমন সময় মেঘলা রাগী লুক নিয়ে রাফির সামনে এসে দাঁড়ালো। মেঘলাকে দেখেই রাফি ভয় দাঁড়িয়ে পড়ল। এইটা কি? কেন টাকা? এইটা টাকা? আমারে বোকা বানানো? দাঁড়ান, দেখাইতেছি মজা। রাফির আর পাইকে কথাটা শেষ হওয়ার আগেই দিছে একটা দৌড়। মেঘলাও রাফির পিছন পিছন দৌড় দিল। রাফি দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়ল। মেঘলাও তার পিছন পিছন আসছে। হঠাৎ মেঘলা পা স্লিপ কেটে রাফির উপর পড়ে গেল। রাফি নিচে আর মেঘলা উপরে।
দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম কিছু সময় থাকার পর রাফি বলল, এটা কি হলো? কি হলো? আপনি এভাবে আমার উপর পড়লেন কেন? আমার কি দোষ? পা স্লিপ কাটলো বলেই তো। মেয়ে তো নয়, যেন 3 মনের লবণের বস্তা। কি বললেন? আমি লবণের বস্তা? তা নয় তো কি। তবে রে। বলেই মেঘলা রাফিকে মারতে শুরু করলো। রাফি মেঘলার হাতটা টান দিল। হাতটা টান দিতেই মেঘলার ঠোঁট এসে রাফির ঠোঁটের উপর পড়ল। দুজনেই নীরব হয়ে আছে। কিছু সময় পর মেঘলা রাফির উপর থেকে উঠে মিষ্টি মিষ্টি হাসতে হাসতে চলে গেল। রাফি মেঘলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ওর চলে যাওয়া দেখছে। মেঘলা চলে যাওয়ার পর রাফি তার পকেটে হাত দিতেই হা হয়ে গেল। রাফি পকেটে হাত দিয়ে দেখল ওর মানিব্যাগ নেই। ওর আর বুঝতে বাকি রইল না এই কাজটা কে করেছে। তাই তো বলি, মেয়েটা যাওয়ার সময় এমন মিষ্টি হাসি দিয়ে চলে গেল কেন? ওই শালা শাকিলের জন্য আমার মানিব্যাগে থাকা 5,000 টাকা হারিয়ে গেল। আল্লাহ, তুমি আমার উপরে উঠাইয়া নাও। এদিকে আমি একা একা বরের আসনে বসে আছি আর ওই দূরে আমার হবু বউয়ের দিকে তাকিয়ে আছি। এমন সময় রাফি এসে আমার সামনে বসলো। কিরে রাফি, এতক্ষণ কোথায় ছিলি? ভাই, তুই তো আমারে পুরাই বাঁশ খাইয়ে দিছস। কেন রে, আমি আবার কি করলাম? কি করিসনি তাই বল। তোর ওই নকল টাকার জন্য মেঘলা আমার পকেট মেরেছে। কিভাবে? রাফি আমাকে সব ঘটনা খুলে বলল। তাই নাকি? 3,000 টাকার জন্য আমার মানিব্যাগে থাকা 5,000 টাকা মেরে দিয়েছে। ভালো তো। দাঁড়া, তোর হাসা বের করছি। তোর ফোনটা দে তো। কেন রে, ফোন দিয়ে কি করবি? মেঘলার থেকে টাকা ফেরত চাইবি নাকি? তোকে দিতে বলছি দে। আমি আমার ফোনটা বের করে রাফির হাতে দিলাম। কিছুক্ষণ চাপার পর রাফি ফোনটা আমার হাতে দিয়ে চলে গেল। আহ, মেঘলার কি বুদ্ধি! শেষ পর্যন্ত এভাবেই নিজের টাকা আদায় করে নিল। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, আমার টাকাটা তো বেঁচে গিয়েছে। যা গিয়েছে সব রাফির গিয়েছে। কিছু সময় পর আমার ফোনে বিকাশ থেকে একটা মেসেজ আসলো, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন 15,000 টাকা। হাই হাই, আমার বিকাশে আর মাত্র 15,000 টাকা আছে কেন? কালকে তো দেখলাম 20,000 টাকা। তার মানে রাফি আমার থেকে 5,000 টাকা ওর বিকাশে মেরে দিয়েছে। রাফি আমার বিকাশের পাসওয়ার্ড পূর্বে থেকে জানতো, তাই ওর টাকা ওয়েট করতে কোনো সমস্যা হয়নি। তাই তো বলি, রাফি আমার ফোন নিয়ে এতক্ষণ চাপতেছিল কেন? এবার আমি কি করি? সব টাকা শেষ পর্যন্ত আমার থেকে চলে গেল। আল্লাহ রে আল্লাহ, আমার মাইরা হালা, আমার 5,000 টাকাই জলে চলে গেল। তারপর আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আমরা বউ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বউকে বাসর ঘরে রেখে এসে বন্ধুদের সাথে বসে আড্ডা দিতেছি। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেকটা সময় পেরিয়ে গেল। এদিকে আমার বন্ধুরা আমাকে ছাড়ছেই না। বাসর ঘরে কখন থেকে বউ আমার জন্য অপেক্ষা করছে আর এরা তো বুঝতেই চাচ্ছে না। আমি আমার বন্ধুদের বললাম, দোস্ত তোরা থাক, আমাকে এখন রুমে যেতে হবে। কেন রে, এত তাড়া কেন? বাসর ঘরে তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। ভাবির কাছ থেকে আর দূরে থাকতে মন চাইতেছে না, না? আচ্ছা যা, তবে বাসর ঘরে বিড়ালটা ঠিক মতো মারিস। তারপর আমি আমার বন্ধুদের কাছে থেকে আমার রুমে চলে আসলাম। রুমের দরজার সামনে দাঁড়াতেই চোখ পড়ল আমার চাচাতো মামাতো খালাতো বোনদের উপর। দেখি ওরা লামিয়ার সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি রুমের ভিতরে ঢুকতেই ওরা সকলেই রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার সময় আমার মামাতো বোন মায়া বলল, তোর সাথে এখানে আমি থাকতাম, কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, তা কখনো বাস্তবে রূপ নিতে পারে না। ভালো থাকিস তোরা, লামিয়ারে কখনো কষ্ট দিস না। কথাটা বলেই মায়া রুম থেকে বেরিয়ে গেল। তখন আমার খালাতো বোন তানজিলা বলল, ভাইয়া, বিড়ালটা একটু জোরে মারিস কিন্তু। বলেই সবাই হাসতে হাসতে বেরিয়ে গেল। আমি রুমের দরজা আটকে দিয়ে লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। লামিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে ওর ওই গোলাপি ঠোঁট দুইটার দিকে তাকালাম। ওর ঠোঁট দুইটার দিকে তাকিয়ে নিজেকে আর সামনে রাখতে পারলাম না। আমি লামিয়ার দিকে হাত বাড়াতেই লামিয়া বলল, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। কিন্তু কেন? আমি তো এখন তোমার স্বামী। ধর্ষক কখনো কারো স্বামী হতে পারে না। তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আপনার পাপের শাস্তি দেওয়ার জন্য। আপনি কখনো আমার থেকে স্ত্রীর অধিকার পাবেন না। লামিয়া তো সত্যি কথাই বলেছে। আমি তো একজন ধর্ষক, আর ধর্ষকের কখনো
কারো স্বামী হওয়ার কোনো অধিকার নেই? ধর্ষকরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যাদের সমাজের কেউই পছন্দ করে না। আমি মাথা নিচু করে ঘুমানোর জন্য বিছানার দিকে পা বাড়ালাম। তখন লামিয়া বলল, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। তাহলে এখন কি করব? আপনি নিচে ঘুমাবেন নাকি আমি নিচে ঘুমাবো? আপনাকে নিচে ঘুমাতে হবে না, আমি নিচে ঘুমাইতেছি। কথাটা বলেই আমি একটা চাদর আর একটা বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। একে তো শীতের রাত, তার উপর নিচে শুয়ে আছি। বুঝতেই তো পারছেন এখন আমি কি অবস্থায় আছি। এরকম করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার উপর একটা কাঁথা আর একটা কম্বল জড়ানো। কি ব্যাপার, এই কাঁথা আর কম্বল কোথায় থেকে আসলো? এমন সময় লামিয়া আমার রুমে আসলো। রাতে শীতে আপনি শিউরে উঠেছিলেন, তাই ওগুলো আমি আপনার উপর দিয়েছি। লামিয়াকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। ওর এই এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি বা করব, ইচ্ছা থাকলে উপায় নেই। আমি অপলক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছি। তখন লামিয়া বলল, এমন করে কি দেখছেন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসেন। তুমি যাও, আমি আসতেছি। লামিয়া রুম থেকে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে লামিয়া পা স্লিপ কেটে মাটিতে পড়ে গেল। আমি লামিয়ার সামনে গিয়ে ওকে ওঠানোর জন্য আমার হাত বাড়িয়ে দিলাম। আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি একাই উঠতে পারবো। দেখো, সব সময় এমন জেদ করা ভালো না। কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমার একজন ধর্ষকের কাছ থেকে শিখতে হবে না। লামিয়ার কথাটা শুনেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সেখান থেকে রুমে চলে আসলাম। লামিয়া আস্তে আস্তে উঠে পায়ে আঘাত নিয়ে খাবার রুমে চলে গেল। পরে আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম। সেখানে এসে দেখি আমার বন্ধুরা সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে বসতেই লামিয়া সকলের জন্য টেবিলে খাবার বেড়ে দিল। তারপর আমি খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে বের হলাম। বিকালে লামিয়াদের বাড়ি থেকে লোকজন আসলো। বাড়ি ভর্তি লোক। আমার লোকজনের কোলাহল তেমন একটা ভালো লাগে না, তাই একটু ফাঁকে নীরব হয়ে বসে আছি। এমন সময় আব্বু আমাকে ডাক দিল। শাকিল, এদিকে আয়। কেন আব্বু? তোকে আসতে বলছে, আয়। আমি সেখান থেকে সোজা আব্বুর কাছে চলে আসলাম। সেখানে এসে একটা মেয়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। আরে এটা তো বৃষ্টি, যার জন্য আমি নিজের অবস্থান থেকে খারাপ পথে চলে গিয়েছিলাম, যার জন্য আজ আমি একজন ধর্ষক। আব্বুর কথায় বাস্তবে ফিরে আসলাম। ইনি হলো আমার বন্ধু সাজ্জাদ চৌধুরী, আর এনারা হলেন তার স্ত্রী এবং মেয়ে। হ্যালো, আমি শাকিল। আমি বৃষ্টি। বাবা, আমরা একটু ফাঁকে গিয়ে কথা বলি। আচ্ছা, যাও। আমি বৃষ্টিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। সেখানে দুজন নীরব হয়ে বসে আছি। কিছু সময় পর বৃষ্টি নীরবতা ভেঙে বলল, কেমন আছো? অনেক ভালো। কিন্তু আমি তো ভালো নেই। ভালো নেই কেন? ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গিয়েছো। তোমার সাথে বেইমানি করেছি বলেই হয়তো আমার সাথে এমনটা হয়েছে। কেন, কি হয়েছে? সিয়াম আমাকে ভালোবাসতো না, ও শুধু ভালোবাসতো আমার শরীরকে। ওর সাথে তোমার আর কোনো কথা হয় না? না, তুমি চলে যাওয়ার কিছুদিন পরে ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন? আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? জীবন সঙ্গিনী হয়ে তো থাকতে পারলাম না, তাই ফ্রেন্ড হয়েই না হয় সারা জীবন তোমার পাশে থাকবো। আচ্ছা নাও, 01740। ধন্যবাদ। কথাটা শেষ না হতেই দরজার সামনে তাকাতেই আমার চোখ আটকে পড়ল। দরজার সামনে তাকিয়ে দেখি লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়াতেই লামিয়া দরজার সামনে থেকে চলে গেল। আমি লামিয়ার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। লামিয়া দাঁড়াও, যেও না, আমার কথাটা শোনো। লামিয়া হেঁটেই চলেছে। লামিয়া দাঁড়াও প্লিজ। তবুও লামিয়া থামছে না। দেখতে দেখতে লামিয়া ছাদে চলে আসলো। আমি দৌড়ে পেছন থেকে লামিয়ার হাতটা টেনে ধরলাম। হাতটা ধরতেই লামিয়া দাঁড়িয়ে পড়ল। লামিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ওর দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আমার হাত ছাড়েন। তুই আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমার হাত ছাড়েন বলছি। না, ছাড়বো না, আগে তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। না, তোমাকে শুনতেই হবে আমার কথা। এই মেয়েটাকে জানো? এই সেই মেয়ে যার জন্য আজ আমি একজন ধর্ষক। মানে? আমি লামিয়াকে সব কথা খুলে বললাম। কথাগুলো শুনে লামিয়া একদম নিস্তব্ধ হয়ে গেল। দুজনেই নীরব হয়ে দূরের ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছি। এমন সময় কোনো এক মেয়ের কণ্ঠে
পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। এই যে দুলা ভাই, এখানে দুজন এভাবে দাঁড়িয়ে আছেন কেন? না, এমনিতেই। সকলে আপনাদের জন্য অপেক্ষা করছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। তুমি যাও, আমরা আসতেছি। মেঘলা ছাদ থেকে নিচে নেমে গেল। লামিয়া এখনো ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছে আর নীরব হয়ে কি যেন ভেবেই চলেছে। লামিয়ার নীরবতা ভেঙে আমি বললাম, চলো এবার আমাদের রুমে যেতে হবে। চলুন। তারপর আমি আর লামিয়া ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। বিকেলে আমাদের লামিয়াদের বাসায় নিয়ে আসা হলো। এইটা বিয়েবাড়ির একটা নিয়ম। বিয়ের পরের দিন মেয়ে বাড়ি থেকে লোকজন এসে স্বামী স্ত্রী এবং ছেলের বন্ধুদের মেয়ের বাড়িতে নিয়ে আসা। আমাদের সময়ও তার কোনো ব্যতিক্রম হয়নি। আমি এবং আমার কিছু বন্ধু সহকারে আমাদের লামিয়াদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। রাতে খাওয়া দাওয়া করার জন্য খাবার টেবিলে চলে আসলাম। আমি গিয়ে বসার কিছু সময় পর আমার সব বন্ধুরা সেখানে বসলো। মেঘলা আমাদের সবার জন্য টেবিলে শরবত বেড়ে দিল। কি ব্যাপার, এখন শরবত দিচ্ছে কেন? আর ওদের সবার শরবতের চেয়ে আমার শরবত এত লালই বা হয়ে আছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললাম, কি ব্যাপার, এখন শরবত দিচ্ছ কেন? এইটা আমাদের বাড়ির নিয়ম দুলা ভাই। খাবার খাওয়ার আগে পূর্বে শরবত খেতে হয়। আচ্ছা, আমার শরবত এমন লাল হয়ে আছে কেন? আপনি তো আমাদের বাড়ির জামাই, তাই আপনার শরবতে একটু সবকিছু বেশি দেওয়া হয়েছে। তুমি তো আমার একমাত্র শালিকা, তাই আমি যেটা খাবো তোমাকে সাথে নিয়ে খাবো। তুমি প্রথমে খাও, তারপর আমি খাইতেছি। না দুলা ভাই, ওইটা আমার খাওয়া যাবে না। কেন? ডাক্তারের নিষেধ আছে, আমার কোনো শরবত খাওয়া যাবে না। আপনি খান। মেঘলা এত করে বলছে, খা না ভাই। এই শরবতের ভিতর কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে, তাই তো মেঘলা নিজে খেতে চাইছে না। রাফি, তোর মেঘলার পক্ষ নিয়ে বের করছি, দাঁড়া। পরীক্ষাটা আমি তোকে দিয়েই করব। রাফি, বল। আজ পর্যন্ত কি আমি কোনো কিছু তোকে ছাড়া খেয়েছি? না রে ভাই, তোরটা আমি খেয়েছি আর আমারটা তুই। তাহলে এখনো তার ব্যতিক্রম হবে কেন? না দুলা ভাই, এইটা শুধু আপনার জন্য, আর তাছাড়া ওনার তো শরবত আছেই, উনি ওইটা খাবে। না, এই শরবতটা আমরা দুজনই ভাগাভাগি করে খাবো। তুই যখন এত করে বলছিস, দেখাই। রাফির শরবতের গ্লাসটা আমার হাতে আর আমার শরবতের গ্লাসটা রাফির হাতে দিলাম। গ্লাসটা রাফির হাতে দিতেই মেঘলার মুখটা চুপসে গেল। আমি একটু একটু করে শরবত খাচ্ছি আর রাফির দিকে তাকিয়ে আছি। আল্লাহ জানে রাফির আজকে কি অবস্থা হবে। রাফি এক নিঃশ্বাসে সব শরবত খেয়ে ফেললো। তার কিছু সময় পরই রাফির মুখ দিয়ে আগুন বেরোতে শুরু করব। রাফির এমন অবস্থা দেখে আমার মুখ থেকে শরবত পড়ে আমার জামাতে লাগলো। আমি আগেই বুঝতে পেরেছিলাম শরবতের ভিতর কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে। আসলে শরবতের সাথে শুকনা মরিচের গুঁড়া মেশানো ছিল, তাই তো রাফির মুখ এমন আগুনের মতো দাদা করে জ্বলছে। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি তো বেঁচে গিয়েছি। এদিকে রাফি ওয়াশরুমের দিকে দিছে একটা দৌড়। রাফি এক দৌড়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আমার সব বন্ধুরা রাফির অবস্থা দেখে হাসতে শুরু করলো। এমন সময় লামিয়া খাবার রুমে আসলো। লামিয়াকে দেখে মেঘলা খাবার রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। কিছু সময় পর রাফি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। লামিয়া আমাদের সবার জন্য টেবিলে খাবার বেড়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মেঘলা আমাদের বিছানাটা গুছিয়ে দিচ্ছে। আমি রুমের ভিতরে ঢুকতেই মেঘলা বলল, দুলা ভাই, আপনার ওই ড্রেসটা চেঞ্জ করে এইটা পরে নেন, ওই শরবতটা পরে নষ্ট হয়ে গিয়েছে। তুমি যাও, আমি পড়তেছি। আচ্ছা। মেঘলা শোনো। কি কিছু বলবেন? এই নাও 1000 টাকা। এই টাকা আমাকে দিচ্ছেন কেন? আমার বন্ধুদের বিছানায় চুলকানির ওষুধ মিশিয়ে দেবে। এটা কি বলছেন দুলা ভাই? যা বলছি তাই করো, টাকা লাগলে আরও দেব। না দুলা ভাই, আর লাগবে না, এতেই হয়ে যাবে। মেঘলা হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে গেল। আহা, কি মজা! এবার ওরা বুঝবে চুলকানির কি সাজা। মেঘলা যাওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করার কিছু সময় পরই শরীরের ভিতর চুলকানি অনুভব করলাম। তার মানে মেঘলা আমার জামার ভিতর চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছে। ওহ, কি চুলকানি! চুলকানির জন্য শরীর একদম জ্বলে পড়ে যাচ্ছে। ড্রেস চেঞ্জ করার কিছু সময় পরই শরীরের ভিতর চুলকানি অনুভব করলাম। তার মানে মেঘলা আমার জামার ভিতর চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছে। উফ, কি চুলকানি! চুলকানির জন্য শরীর একদম জ্বলে পড়ে যাচ্ছে। আল্লাহ বাঁচাও আমারে! আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে রুমে আসতেই আমার সব বন্ধুরা শরীর চুলকাইতে চুলকাইতে আমার রুমে আসলো।
আমি ওদের অবস্থা দেখে মিষ্টি মিষ্টি হাসতেছি। বাহ, মেঘলা তো অনেক ভালো কাজ করেছে, আমার একটা টাকাও বৃথা যায়নি। এইবার ওরা বুঝবে চুলকানি কি জিনিস। ওদের সবার কি অবস্থাটাই না করেছে মেঘলা। আমি বললাম, কি রে তোরা এমন করছিস কেন? ভাই, তোর শালিকা তো আমাদের পুরোই 12টা বাজিয়ে দিয়েছে। কেন রে, কি করেছে ও? কি করিনি তাই বল। তোর শালিকা আমাদের বিছানায় চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছে। ওহ, কি চুলকানি রে বাবা। তাই নাকি? হুম। কথাটা শেষ হতেই লামিয়া রুমে আসলো। লামিয়াকে দেখে সবাই রুম থেকে বেরিয়ে চলে গেল। লামিয়া আসতেই আমি নিচে বিছানা করার জন্য কাঁথা আর বালিশ হাতে নিলাম। এমন সময় লামিয়া বলল, দাঁড়ান, কি করছেন? নিচে ঘুমানোর জন্য বিছানা করছি। আপনার নিচে বিছানা করা লাগবে না। তাহলে আমি ঘুমাবো কোথায়? আপনি বিছানায় আমার সাথে ঘুমাবেন। কথাটা শুনেই বুকের বাম পাশটা কেমন যেন করে উঠল। যে মেয়েটা আমার সাথে ঘুমাতে চায়নি বলে আমাকে নিচে থাকতে হয়েছে, আজ সেই মেয়েটাই আমাকে তার সাথে ঘুমাতে বলছে। মেয়েদের মন বোঝা নয় রে সোজা। আমি অবাক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছি। এই যে, এইভাবে কি দেখছেন? না কিছু না। এই শীতের রাতে আপনাকে আর কষ্ট করে নিচে ঘুমাতে হবে না। আপনি এখন থেকে আমার সাথেই ঘুমাবেন। লামিয়ার কথাগুলো শুনে আমার দু চোখে অশ্রু চলে আসলো। তবে এইটা কষ্টের অশ্রু না, এইটা হলো আনন্দের অশ্রু। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। তার কিছু সময় পরই লামিয়া এসে আমার পাশে শুয়ে পড়ল। মানুষ বড়ই অদ্ভুত, কখন যে কে কার আপন হয় আর কখন যে কে কার পর হয়ে ওঠে তা বোঝা বড় কঠিন। দেখতে দেখতে লামিয়া ঘুমিয়ে পড়ল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি লামিয়ার দিকে। ঘুমের ঘোরে লামিয়ার ওই মায়াবী মুখটা দেখতে অনেক সুন্দর লাগছে। লামিয়ার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে সূর্যের রশ্মি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই আমার পাশে তাকিয়ে দেখি লামিয়া আমার পাশে নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি লামিয়া রুমের ভিতরও নেই। কি ব্যাপার, লামিয়া এত সকালে কোথায় গেল? মনমরা হয়ে দরজার সামনে তাকাতেই আমার মুখে হাসি ফুটে উঠল। দরজার সামনে তাকিয়ে দেখি লামিয়া গোসল করে আসছে। চুলগুলো এলোমেলো, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, সব মিলিয়ে লামিয়াকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। লামিয়ার ঠোঁটের ওই লিপস্টিক দেখে আমার লিপস্টিকের স্বাদ নিতে ইচ্ছে করলো। দেখতে দেখতে লামিয়া আমার কাছে চলে আসলো। আমি লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। লামিয়া আমার সামনে এসে বলল, ওই, এমন করে কি দেখছো? তোমাকে। আমাকে আবার দেখার কি আছে? দেখছি তোমার ওই লিপস্টিক মাখা ঠোঁট দুইটাকে। এখন তোমার ঠোঁটের লিপস্টিকের স্বাদ নিতে খুব ইচ্ছে করছে। না, এখন তুমি এই সব কোনো কিছুই করবে না। জাস্ট একবার প্লিজ। না, দেখো, একদম সামনে আসবে না বলছি। সামনে আসতে আসতে আমি একদম লামিয়ার কাছে চলে আসলাম। লামিয়া এক পা দু পা পিছাতে পিছাতে একদম দেওয়ালের সাথে আটকে গেল। আমি লামিয়ার কাছে আসতেই লামিয়া ওর দু চোখ বন্ধ করে ফেলল। আমি আমার ঠোঁটটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। লামিয়ার দু ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁটটা লামিয়ার ঠোঁটের সামনে নিতেই কারোর ডাকে চমকে উঠলাম। তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। এই যে দুলা ভাই, খাবার খেতে আসেন, আম্মু আপনাকে খেতে ডাকছে। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আসেন, শুধু কিস খেলে পেট ভরবে না। কথাটা বলেই মেঘলা মিষ্টি মিষ্টি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা বেরিয়ে যেতেই আমি আবারও লামিয়ার দিকে আসলাম। এমন সময় লামিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে চলে গেল। এটা কি হলো? লামিয়ার কাছে আসার যে একটা সুযোগ পেয়েছিলাম তাও মেঘলার জন্য মিস হয়ে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম। সেখানে এসে দেখি আমার সব বন্ধুরা আমাকে রেখেই খেতে বসে গিয়েছে। শালারা এক একটা কিভাবে খাচ্ছে দেখেন, গরু মনে হয় ওদের মতো করে খায় না। আমি গিয়ে বসার কিছু সময় পর ওদের সবার খাওয়া হয়ে গেল। ওরা যার যার মতো করে রুমে চলে গেল। এমন সময় লামিয়া খাবার রুমে আসলো। সেখানে এসে লামিয়া আমার পাশে এসে বসলো। মেঘলা আমাদের দুজনের জন্য প্লেটে খাবার বেড়ে দিল। আমি খেতে শুরু করলাম। লামিয়া খাচ্ছে না, শুধু আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কিছু সময় পর পায়ের উপর একটা আঘাত অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি লামিয়া ওর পা দিয়ে আমাকে আঘাত করেছে। আহ! দুলা ভাই, কি হলো? ট্রাকের একটা চাকা পায়ের উপরে উঠেছে। দুলা ভাই, আপনি এখানে ট্রাক পাইলেন কোথায়? তোমার আপুর পা একটা ট্রাকের চাকার থেকে কম কি? কি বললে তুমি?
কই কিছু না তো। আমাকে না খাইয়ে দিয়ে তুমি খাচ্ছ কেন? এখন তোমাকে আমি খাইয়ে দিতে পারবো না। খাইয়ে দিতে পারবে না তাই না? দাঁড়াও। বলেই লামিয়া পা দিয়ে দ্বিতীয় আঘাত করলো। আহ, কে বললো খাইয়ে দেব না? দিচ্ছি তো, হা করো। লামিয়া ইয়া বড় একটা হা করলো। আমি নিজের হাতে লামিয়াকে খাইয়ে দিচ্ছি। আহ, কি বউ পেয়েছি। বউ আমাকে না, আমাকেই বউকে খাইয়ে দিতে হচ্ছে। মেঘলা আমার অবস্থা দেখে মিষ্টি মিষ্টি হাসছে। তখন আমি বললাম, মেঘলা তুমি খেয়েছো? না, আপনারা খাওয়ার পর খাবো। নাও হা করো। না দুলা ভাই, আপনারা খান, আমি পরে খাবো। হা করো বলছি। মেঘলা হা করতেই আমি মেঘলাকে খাইয়ে দিলাম। আহা, কি শান্তি, দুই সাইডে দুই বউকে খাইয়ে দিচ্ছি। এরকম কিছু সময় পর মেঘলা বলল, দুলা ভাই আপনি হা করেন তো, কেন? আপনাকে আমি একটু খাইয়ে দিই। আচ্ছা দাও। মেঘলা আমার প্লেট থেকে খাবার নিয়ে আমার মুখে তুলে দিল। একটু খাওয়ার পরই মুখের ভিতর ঝাল অনুভব করলাম। আমার প্লেটের দিকে তাকিয়ে দেখি আমার প্লেটে রাখা কাঁচা মরিচটা নেই। তার মানে মেঘলা আমার খাবারের সাথে মরিচটা মিশিয়ে দিয়েছে। মুখটা খুললেই মনে হচ্ছে আমার সমস্ত মুখ দিয়ে আগুন বেরোতে শুরু করবে। এরকম অবস্থায় লামিয়ার ওই মায়াবী মুখটার দিকে তাকাতেই আমার সমস্ত ঝাল হজম হয়ে গেল। তারপর আমি ওদের দুজনকে খাইয়ে দিয়ে এসে রুমে চলে আসলাম। বিকেলে বউকে নিয়ে লামিয়াদের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসতেছি। এমন সময় মেঘলা আমাকে ডাক দিল। মেঘলা আমাকে ডাক দিতেই আমি পেছনে ফিরে তাকালাম। এই যে দুলা ভাই শুনছেন? বলো। আপনার বন্ধু রাফির ফোন নাম্বারটা একটু দেন তো। কেন? এমনি দেন না প্লিজ। আচ্ছা নাও, 017249046। ধন্যবাদ। শালিকা, তুমি আমারে অনেক জ্বালাই আছো। এবার বুঝবে জ্বালানো কাকে বলে। ওইটা তো রাফির নাম্বার না। রাফির নাম্বারের পরিবর্তে আমার নাম্বার দিয়ে দিয়েছি। আমাকে মরিচ খাওয়ানো। এবার বুঝবে কোন মরিচে কত ঝাল। যাই হোক, তারপর সবার থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে বসে ল্যাপটপ চালাইতেছি। এমন সময় লামিয়া আমার পাশে এসে বসলো। কিছু সময় পর লামিয়া বলল, এই যে শোনো। কিছু বলবে? আচ্ছা বলো, কি বলবে? চলো না একটু ছাদ থেকে ঘুরে আসি। তুমি যাও, আমি যাব না। চলো না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা চলো। তারপর আমি লামিয়াকে নিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ছাদের সিঁড়ির সামনে আসতেই লামিয়া দাঁড়িয়ে পড়ল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো না। তাহলে আমি কি করব? আমাকে কোলে তুলে নিয়ে উপরে নিয়ে যাও। আমি পারবো না। আর তাছাড়া অন্যরা দেখলে কি বলবে? তুমি আমাকে কোলে তুলে নেবে না, তাই তো? আচ্ছা যাও, নিতে হবে না। আমাকে কোলে তুলে নেবে কেন? আমি তোমার কে হই? আমি তো তোমার কেউ হই না। ওই বৃষ্টি তো তোমার সব। ওই চুপ, আর কখনো এইসব কথা বলবে না। তারপর আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে বেশ কিছু সময় দুজন একসাথে কাটানোর পর রুমে আসার জন্য রওনা হলাম। হঠাৎ করে লামিয়া পা স্লিপ কেটে সিঁড়ির উপর পড়ে গেল। সিঁড়ির উপর পড়ার ফলে লামিয়া পায়ে আঘাত পেল। আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে এসে রুমে চলে আসলাম। রুমে আসতেই লামিয়া আমার থেকে নেমে দৌড়ে চলে গেল। কি ব্যাপার, লামিয়ার তো পায়ে ব্যথা, তাহলে এমন দৌড়ে পালিয়ে গেল কেন? তার মানে লামিয়া আমার কোলে ওঠার জন্য এই অভিনয়টা করেছে। কি পাজি মেয়ে রে বাবা। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। এমন সময় আমার ফোনে মেঘলার নাম্বার থেকে ফোন আসলো। পাখি জালে আটকাইছে। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? রাফি ভাইয়া, আমাকে চিনতে পারছেন না? আমি মেঘলা। ও তুমি? তা কি মনে করে ফোন করলে এখন? আপনাকে খুব মিস করছিলাম, তাই ফোনটা করলাম। তাই বুঝি। কি করেন এখন? এই তো শুয়ে আছি। তুমি কি করো? আমিও শুয়ে আছি। এরকম আরো কিছু সময় কথা বলার পর ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দেওয়ার পরপরই লামিয়া রুমে চলে আসলো। লামিয়া রুমে এসে সোজা আমার পাশে শুয়ে পড়লো। তারপর আমরা দুজন একসাথে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লামিয়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি কোনো কিছুই বলছি না, শুধু লামিয়ার ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছি। এমন সময় লামিয়া ঘুম থেকে উঠে পড়ল। ওই এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার ওই মায়াবী মুখটাকে দেখছি। এভাবে দেখবে না, আমার খুব লজ্জা করে। তো কিভাবে দেখব? জানি না। তোমার ওই গোলাপি ঠোঁট দুটাকে চুষে খেতে খুব ইচ্ছা করছে। না এখন না প্লিজ। এখন আমি তোমার কোনো বাধাই মানব না। কথাটা বলেই আমি আমার ঠোঁট দুইটা
লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। আমি যত লামিয়ার কাছে আসছি, লামিয়া তত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সাথে লাগাতেই লামিয়ার নিঃশ্বাস আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। আমি যত লামিয়ার কাছে আসছি, লামিয়া তত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সাথে লাগাতেই লামিয়ার নিঃশ্বাস আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি আলতো করে লামিয়ার কোমরে হাত রাখলাম। কোমরে হাত রাখতেই লামিয়া শিউরিয়ে উঠল। এমন সময় দরজায় কারো আঘাত করার শব্দ শুনতে পেলাম। লামিয়া গিয়ে দরজাটা খুলতেই দেখি আম্মু দাঁড়িয়ে আছে। বৌমা, এখনো তোমরা ঘুম থেকে ওঠোনি? এই তো উঠতেছি আম্মু। তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা। আম্মু রুম থেকে বেরিয়ে যেতেই লামিয়া সোজা ওয়াশরুমে চলে গেল। লামিয়া ফ্রেশ হয়ে আসার কিছু সময় পর আমি ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার রুমে আসলাম। খাবার রুমে এসে বসার কিছুক্ষণ পরই আব্বু চলে আসলো। লামিয়া আমাদের জন্য প্লেটে খাবার বেড়ে দিল। আমরা খেতে শুরু করলাম। কিছু সময় পর আব্বু বলল, শাকির, আজকে বৌমাকে নিয়ে একটু শপিংয়ে নিয়ে যাস তো। কেন আব্বু? কেন মানে? বৌমার জন্য কেনাকাটা করতে যাবি? আমি পারবো না। কেন পারবি না? আব্বু, আমার এসব শপিং টপিং ভালো লাগে না। আমি তোকে যেতে বলেছি, তুই যাবি ব্যাস। আর এই নে টাকা। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। উফ, কি ঝামেলা রে বাবা, এখন বউকে নিয়ে আবার শপিংয়ে যেতে হবে। আজকে যদি লামিয়াকে নিয়ে শপিংয়ে না যাই তবে আব্বু আমার 12টা বাজিয়ে দিবে। এক প্রকার জোর করেই বিকেলে বাইকটা বের করে লামিয়াকে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু পথ চলার পর একটা দোকানের সামনে বাইকটা দাঁড় করালাম। বাইকটা রাস্তার পাশে রেখে এসে দোকান থেকে একটা সিগারেট কিনে লামিয়ার সামনে আসলাম। লামিয়ার সামনে এসে দেখি লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি সামনে এসে সিগারেটে একটা টান দিতেই লামিয়া আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে ভেঙে ফেললো। এটা কি হলো? কি হলো? তুমি আমার সিগারেটটা এভাবে ভেঙে ফেললে কেন? তোমার সাহস তো কম নয়, তুমি সিগারেট খাচ্ছ, তাও আবার আমার সামনে। তাই বলে সিগারেটটা ভেঙে ফেলবে? তো কি করব? তুমি আর কখনো সিগারেট খাবে না। খেলে কি করবে? তোমার ওই পোড়া ঠোঁট দিয়ে আমাকে কিস করতে দেব না। কথাটা বলেই লামিয়া মন খারাপ করে অন্যদিকে ঘুরে রইল। আমি পেছন থেকে লামিয়াকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে সোনা, আর কখনো সিগারেট খাবো না। মনে থাকে জানো। হুম। কি করছো? ছাড়ো, সবাই দেখছে তো। এমন সময় সামনে তাকিয়ে দেখি স্কুলের ছোট ছোট বাচ্চারা আমাদের দুজনকে এমন অবস্থায় দেখে হাসছে। আমি লজ্জায় লামিয়াকে ছেড়ে দিলাম। তারপর বাইকটা স্টার্ট করে দুজন মার্কেটে চলে আসলাম। লামিয়া নিজের ইচ্ছে মতো করে কেনাকাটা করছে। আমি মার্কেটের অন্য দিকটায় একটু ঘুরে দেখতে আসলাম। অন্য দিকটায় এসে একটা মেয়ের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। একটু দূরে তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বৃষ্টি আমার সামনে আসলো। তুমি এখানে? এই একটু কেনাকাটা করতে আসলাম। তুমি? আমিও তো। তা তুমি একাই এসেছো? আরে না, আমার সাথে লামিয়াও আসছে। কই, লামিয়াকে তো দেখছি না তো। ও একটু ভিতরে কেনাকাটা করছে। ও আচ্ছা। এমন সময় কারো ডাকে পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে। এই যে, শুনছো? কি হলো, তোমার কেনাকাটা শেষ? চলো এখন বাসায় যাই। আচ্ছা চলো। বৃষ্টি, এখন আসছি কেমন? আচ্ছা আসো। মার্কেট থেকে দুজন বেরিয়ে আসলাম। মার্কেট থেকে বেরিয়ে কিছু দূর আসার পর হঠাৎ করে লামিয়ার কাঁধে রাখা ব্যাগটা ছিনতাই হয়ে গেল। আমি ব্যাগটা ফিরিয়ে আনার জন্য ছিনতাইকারীর পিছন পিছন দৌড় দিলাম। কিছু পথ দৌড়ানোর পর আমি ব্যাগ ধরে লাথি মেরে লোকটাকে মাটিতে ফেলে দিলাম। লোকটা উঠেই আমাকে ছুরি দিয়ে আঘাত করলো। আমি ছুরিটা হাত দিয়ে আটকে ঘুরতেই আমার হাত কেটে রক্ত বেরোতে শুরু করলো। লোকটা আমাকে আঘাত করেই ব্যাগটা রেখে দৌড়ে পালিয়ে গেল। আমি সেখান থেকে লামিয়ার কাছে চলে আসলাম। আমাকে দেখে লামিয়া বলল, তোমার হাত তো অনেকটা কেটে গিয়েছে। এইটা কিছু না, একটু পর ঠিক হয়ে যাবে। কিছু না মানে? তোমার হাতটা দাও তো। আরে বললাম তো কিছু হয়নি। আমি তোমার হাতটা দিতে বলেছি। আমি আমার হাতটা লামিয়ার দিকে এগিয়ে দিলাম। লামিয়া ওর ব্যাগ থেকে ব্যান্ডেজটা বের করে আমার হাত ব্যান্ডেজ করে দিল। তারপর আমি বাইকটা স্টার্ট দিয়ে লামিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইকটা রেখে আমরা দুজন ভিতরে চলে আসলাম। ভেতরে আসতেই আম্মু এসে আমাদের সামনে দাঁড়ালো। কিরে, তোর হাতে ব্যান্ডেজ করা কেন? আসলে হয়েছে কি আম্মু? থাক, আপনাকে আর বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না।
আসলে আম্মু, লামিয়া আম্মুকে সব কথা খুলে বলল। ডাক্তারের কাছে গিয়েছিলি? না আম্মু, লামিয়াই ব্যান্ডেজ করে দিয়েছে। আচ্ছা, যা হবার হয়েছে। আমি টেবিলে খাবার দিচ্ছি, এগুলো রেখে খাবার খেতে আয়, কেমন? আচ্ছা আম্মু। তারপর আমি আর লামিয়া রুমে চলে গেলাম। লামিয়া রুমে এসে কাপড় চোপড় রেখেই রুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম। খাবার টেবিলে গিয়ে বসতেই লামিয়া আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। কিন্তু আমি খাবো কিভাবে? আমার হাত তো কাটা। এই কাটা হাত নিয়ে তো খাবার তুলতেও পারবো না। আমি চামিচ হাতে নিয়ে খাবার নাড়াচাড়া করছি আর এইসব কথা ভাবছি। এমন সময় লামিয়া বলল, কি হলো? খাচ্ছ না যে? আমার চামিচ দিয়ে খেতে ভালো লাগে না। তো কিভাবে খাবে? তুমি খাইয়ে দাও। আমি পারবো না। তাছাড়া অন্যরা দেখলে কি বলবে? কেউ কিছুই বলবে না, তুমি আমাকে খাইয়ে দাও। আচ্ছা, হা করো। লামিয়া ওর নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি লামিয়ার দিকে। লামিয়ার উপর থেকে আমার চোখ যেন সরতেই চাইতেছে না। কিছু সময় পর আমি বললাম, তুমি খাবে না? তোমার খাওয়ার পর খাবো। তুমিও আমার সাথে খেয়ে নাও। না, আমি পরে খাবো। আমার সাথে খাইতে বলছে কিন্তু। চোখগুলো বড় বড় করে একটু রাগ দেখিয়ে বললাম, আচ্ছা, খাচ্ছি। তারপর লামিয়াও আমার সাথে খেয়ে উঠল। খাবার খাওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসতে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সুন্দর করে রাফি নামটা ভেসে উঠল। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো শাকিল, হ্যাঁ রাফি বল। তুই এখন কোথায়? কেন, বাসায়। দোস্ত, এখন তুই আমার সাথে দেখা করতে পারবি? কেন বলতো? তোকে একটা প্রয়োজনীয় কথা বলবো। কি কথা, এখানেই বল। না, এখানে বলা যাবে না, তুই আয়, পরে বলছি। আচ্ছা কোথায় আসবো বল। রাফি ঠিকানা বলল। আমি বাইকটা স্টার্ট করে সোজা রাফির কাছে চলে গেলাম। সেখানে গিয়ে একটা ফাঁকা জায়গায় দুজন নীরব হয়ে বসে আছি। কিছু সময় পর আমি বললাম, রাফি বল, কি বলবি? দোস্ত, আমি তো একজনরে ভালোবেসে ফেলছি। সত্যি নাকি দোস্ত? হুম। কারে? তোর শালিকা মেঘলারে। কি বলছিস ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি মেঘলাকে ভালোবেসে ফেলেছি। সেই প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিনই মেঘলার প্রতি আমার ভালো লাগা কাজ করতে শুরু করছিল। আস্তে আস্তে সেটা ভালো লাগা থেকে ভালোবাসাতে রূপান্তরিত হয়েছে। আমি ওরে ছাড়া বাঁচবো না। ভাই, তুই প্লিজ আমার একটা প্রেম করিয়ে দে। আনা হয় দেব, কিন্তু আমার ট্রিট কই? দেব, আগে তুই আমার প্রেমটা করিয়ে দে, তারপর তুই যা খেতে চাইবি আমি তোকে সেই সব কিছু খাওয়াবো। ওকে ডান। তারপর রাফির সাথে আরও কিছু সময় আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছি। এমন সময় মেঘলার নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কি করেন এখন? এই তো শুয়ে আছি। রাফি ভাইয়া, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা বলো? আগে বলেন, রাগ করবেন না? না, করব না, বলো। আমি আসলে আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। হোয়াট? কি বলছো এইসব? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। সেই প্রথম যেদিন আমি আপনাকে দেখেছি সেই দিনই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমার দোষটা কি জানতে পারি? তোমার কোনো দোষই নেই। আমি আসলে অন্য একটা মেয়েকে ভালোবাসি। কাকে? নাম কি তার? নাম তো বলা যাবে না। কালকে আমি পার্কে ওকে নিয়ে উত্তরের একটা বেঞ্চে বসে থাকবো, তখন তুমি এসে দেখে নিও, কেমন? ঠিক আছে, আমিও দেখতে চাই সে আমার থেকে কতটা সুন্দরী। কথাটা বলেই মেঘলা ফোনটা কেটে দিল। আমার জামাতে চুলকানির ওষুধ মিশিয়ে দেওয়া, এবার বোঝো কেমন লাগে। মেঘলা, তুমি শের হলে আমি শোয়া শের। এর কিছু সময় পরই লামিয়া রুমে চলে আসলো। লামিয়া রুমে এসে সোজা আমার পাশে শুয়ে পড়ল। লামিয়া এত সুন্দর করে ঠোঁটে লিপস্টিক দিয়ে রাখে যে আমার শুধু লামিয়ার ঠোঁটের লিপস্টিকের স্বাদ নিতে ইচ্ছে করে। লামিয়ার লিপস্টিকের স্বাদ নিতে আমি আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসতেই লামিয়া ওর হাতটা আমার মুখের উপর রেখে বাধা সৃষ্টি করলো। আমি লামিয়ার হাতটা সরিয়ে দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে কিস করতে শুরু করলাম। লামিয়া কেমন যেন উন্মুক্ত হয়ে গেল। তারপর আমি লামিয়ার বুকের উপর থেকে ওর ওড়নাটা সরিয়ে ফেললাম। ওড়নাটা সরাতেই লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও লামিয়াকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। তারপর কি হলো তা আপনাদের না জানলেও চলবে। সকালে কারো চুলের পানি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলে সামনে তাকিয়ে দেখি
লামিয়া এইমাত্র গোসল করে এসেছে। লামিয়াকে দেখতে এখন অনেক মায়াবী লাগছে। আমার সামনে দাঁড়িয়ে ওর এই ভেজা চুলগুলোর পানি আমার চোখের উপর দিচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে। আমি বললাম, ওই এটা কি করছো? কি করলাম? তোমার ভেজা চুলের পানি আমার চোখের উপর দিচ্ছ কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। তাছাড়া এত বেলা হয়েছে, তাও ঘুম থেকে উঠছো না কেন? আর একটু ঘুমাই না? না, আর একটু ঘুমানো যাবে না। এখন ঘুমালে শুধু চুলের পানি না, পুরো বালতি ভর্তি পানি এনে উপরে ঢেলে দিব। তাই বুঝি? আমি লামিয়াকে টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিয়ে বললাম, এই ছাড়ো, ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না শুনি? আমার ঠোঁট দুইটা লামিয়ার দিকে এগিয়ে নিতে নিতে বললাম, এই না, প্লিজ এখন এইসব কিচ্ছু করো না। আমি এইমাত্র গোসল করে এসেছি। এখন তো আমি তোমার কোনো কথাই শুনবো না। আম্মু! কথাটা শুনেই আমি লামিয়াকে ছেড়ে দিলাম। লামিয়া আমার উপর থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল। কোথায় আম্মু? রুমের ভিতর কোথাও তো আম্মুকে দেখছি না। তার মানে লামিয়া আমাকে বোকা বানিয়েছে। তাই তো বলি, আম্মুর কথা বলেই এমন করে দৌড়ে পালিয়ে গেল কেন? উফ, আর একটু হলেই লামিয়ার ঠোঁটে লিপস্টিকের স্বাদ নিতাম, কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে উঠল না। আমি ফোনটা হাতে নিয়ে রাফিকে একটা ফোন করলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর রাফি ফোনটা রিসিভ করলো। হ্যালো রাফি। হ্যাঁ বল। আজকে 10টায় কলেজ ক্যাম্পাসে আসতে পারবি? কেন বলতো? আসতে বলছি, আসবি। আচ্ছা। আমি ফোনটা রেখে দিলাম। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইকটা নিয়ে সোজা কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে এসে দেখি রাফি